এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমরা তাদের থেকে জানবার চেষ্টা করব বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি। আমরা জানি 2024-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর সরকারের সংখ্যাগরিষ্ঠতা পায়নি, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাকে এক দশকের মধ্যেই প্রথমবার শরিক দলের উপর নির্ভর করতে হচ্ছে। এ বিষয়ে তাদের মতামত কি আমরা একটু সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন, তাদের থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই আসবো আপনার কাছে। ভারতবর্ষের প্রেক্ষাপটে এই এক দশক পরে নরেন্দ্র মোদীকে অন্যের উপর নির্ভর করতে হচ্ছে সরকার গঠন করবার জন্য, এ বিষয়ে আপনার মতামত কি? সর্বপ্রথমে আমি ভারতবর্ষের সমস্ত জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই যে তারা ভারতবর্ষের বুকে এমন একজন জালিম সরকার যে সরকার চালাচ্ছিল, যে সরকার ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের মধ্যে ডিভাইডেড করার চেষ্টা করেছিল, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল। বিগত আগামী 2025 সালে 100 বছর পূর্তি হবে, যে একটি তাদের সংগঠন আছে, সেই সংগঠনেরই একটি শাখা বললে হয় বিজেপি দল। সেই সংগঠনটার নাম হচ্ছে আরএসএস। তাদের একটি মাত্র লক্ষ্য ছিল, আগামী 2025-এ 100 বছর পূর্তি হবে আরএসএস দলের, যে সংগঠনের 100 বছর পূর্তি হবে। তাদের লক্ষ্য ছিল এই সংগঠনের একটি রাজনৈতিক দলের মাধ্যম দিয়ে তারা ভারতবর্ষের মধ্যে এমন জাল বিছিয়েছিল যে সেই জালের মাধ্যমে তারা আগামী 2025-এই যদি একক সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে যদি তারা সরকার গড়তে পারত, তাহলে আগামী 2025-এ তাদের যে চিন্তাধারা, তাদের যে পিছনে তারা যে জাল বিছিয়ে রেখেছিল, সেই জাল বিছানো অনুযায়ী তারা কি করত, ভারতবর্ষটাকে প্রথমেই তারা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করত। এটা তাদের ছিল 1 নম্বর টার্গেট। কিন্তু আমাদের দেশ তো হিন্দু রাষ্ট্র নয়। আমাদের দেশে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে, সমস্ত ভাষার মানুষ এখানে এই দেশে বসবাস করে। আমাদের দেশ সেজন্যই তো সব থেকে সুন্দর দেশ। তারপরেও এ বিষয়ে তাদের কি উদ্দেশ্য আসলে থাকতে পারে? তাদের উদ্দেশ্যটা মানে কার মনে কি আছে সে উত্তর তো আমি দিতে পারবো না, তবে জনগণের মনের মধ্যে কি আছে জনগণ সেই উত্তরটা দেখিয়ে দিল যে আমরা এই জিনিসটা চাই না। ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের জমিনে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান বৌদ্ধ আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো একসঙ্গে আমরা লড়তে চাই, একসঙ্গে আমরা বাঁচতে চাই, একসঙ্গে আমরা ভারতবর্ষের মধ্যে বিস্তার করি। এটাই আমাদের সকলের একমাত্র উদ্দেশ্য। সেই জন্য তাদের যে বক্তব্য, তাদের যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারাকে একেবারে পুরো নস্যাৎ করে দিয়ে মানুষ তাদের সূক্ষ্ম ব্রেন দিয়ে এই লোকসভা ভোটটাকে মানুষ দিয়েছে, এমন পর্যায়ে এনে দিয়েছে যে তারা হঠাৎ করে কোনো সরকারকে হঠাৎ করে তো ফেলে দেওয়া সম্ভব নয়। সেজন্য মানুষ এমনভাবে সকলে যে যার দায়িত্ব পালন করেছে ভোটের মাধ্যম দিয়ে, সে তারা ভোটগুলোকে এমনভাবে দিয়েছে যে সরকারকে ফেলতে পারেনি, কিন্তু সরকার এমনভাবে আছে, সরকারের যে মাঝখানে শিরদাঁড়া আছে, শিরদাঁড়াকে মানুষ খর্ব করে দিয়েছে। সেজন্য আমি আরও একবার আমার ভারতবাসীকে আমি আমার অন্তরস্থল থেকে আমি হার্দিক অভিনন্দন ও ভালোবাসা মোবারকবাদ জানাই যে এমন একটি পর্যায়ে এই সরকারকে ফেলেছে যে সরকার অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, যে তারা যে যে সরকার সবসময় নিজের কৃতিত্ব বজায় রাখতে চেষ্টা করেছিল, সে সরকার
দীর্ঘ 1 দশক ধরে নিজের কৃতিত্ব বজায় রেখে চলেছিল, আগামী লোকসভা পর্যন্ত সেটা আর পারবে না। আশা করছি আপনারা সকলেই আমার সঠিক উত্তর পেলেন। দর্শক, আপনারা শুনলেন বক্তার বক্তব্য সরাসরি। তিনি যে বিষয়টা মনে করেন সরাসরি আমাদের মাধ্যমে তুলে ধরেছেন। আপনারা এই বিষয়ে কি মনে করেন আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এ বিষয়টা নিয়ে আমরা আরও একজন অতিথির কাছে চলে আসব, তিনি কি মনে করেন এই বিষয়টা নিয়ে। ভারতবর্ষের 1 দশক পর নরেন্দ্র মোদীর সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার হয়তো গঠন করবে, কিন্তু অন্য শরিক দলের উপর নির্ভর করতে হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, মানুষ, জনগণই শেষ কথা। দেশের রায় জনগণই যা বলবে সেটাই হবে। আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি সংবিধান রচয়িতা, তিনিই বলে গেছেন জনগণই শেষ কথা, এর ঊর্ধ্বে কোনো কথা হয় না। সেটা জনগণ ভোটের মাধ্যমে আগামী নির্বাচন করে দিয়েছে, যেটা আগামী দিন আমরা দেখতে পাবো শনিবারের পর যে কে প্রধানমন্ত্রী হচ্ছে। এবং আমরা চাই যে গণতান্ত্রিকভাবে যেমনভাবে হয়েছে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব কিছুই হয়, এটাই আশা রাখবো। দর্শক, আপনারা শুনলেন সরাসরি বক্তার বক্তব্য। আমরা আরও একটা প্রশ্ন উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। আজকে লেটেস্ট একটা ঘটনা ঘটেছে। কাঙ্গনা রানাওয়াত 2024-এর লোকসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন এবং তিনি আমাদের ভারতীয় জওয়ান সিআরপির হাতে একটা চড় খেয়েছে। এ বিষয়ে আর একজন অতিথির কি মন্তব্য আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আপনি ইতিমধ্যে খবর পেয়েছেন কাঙ্গনা রানাওয়াতকে ভারতীয় জওয়ান, সিআরপির জওয়ান তাকে চড় মেরেছে। এ কতটা ঠিক মনে করেন, কতটা ভুল মনে করেন? দেখুন, ভারতের যে একজন জওয়ান আছে, সিআরপিএফ বা বিএসএফ বা ভারতের একজন, যিনি আমরা সকলেই সাধারণ বাংলায় যেটা বোঝা যায়, সবাই যেটা বোঝে যে মিলিটারি, তো তিনি তানার সঙ্গে যে ব্যবহারটা করলেন, জানি না কোন পরিস্থিতির উপর দিয়ে এই ব্যবহারটা হয়েছে বা উনি হাত তুলতে বাধ্য হয়েছেন। তবে আমার মনে হয় যে তিনি একজন ভারতের রক্ষক, তিনি একজন ভারতের সৈনিক, যে এমন কোনো হয়তো কাজ করে বসেছেন যে যদি এই চটটা তাকে যদি না মারতেন, হয়তো এর পরবর্তীতে তিনি আরও বড় কিছু করার চিন্তাভাবনা বা বড় কিছু করতে পারতেন। সেই জন্য প্রথমে একটা চড় দিয়ে হয়তো তাকে থামিয়ে দিয়েছেন। তো আমি বলবো যে এই ধরনের উগ্রপন্থী যারা এমপি বা পার্লামেন্টের মেম্বার আছেন, আমি তাদেরকে বলবো আপনারা উগ্রপন্থী হবেন না। মানুষ আপনাদেরকে বেছে নিয়েছে, মানুষ আপনাদেরকে ভোট দিয়েছেন, আপনারা মানুষের দ্বারা নির্বাচিত হয়েছেন। অতএব এমন কোনো কাজ যেন করবেন না যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমি বলবো যে সিআরপিএফ হয়তো তিনি তাঁর দিক থেকে কাজটা ঠিকই করেছেন, যাতে করে অন্যর হয়তো ক্ষতি হচ্ছিল, সেজন্য তিনি এই চিন্তাভাবনাটা নিয়ে তিনি তাঁর হাতটা হয়তো উঠে গিয়েছেন। কিন্তু এ বিষয়ে খতিয়ে দেখবে তদন্তকারী দল। এর দ্বারা তো প্রমাণিত হয়েছে আমাদের ভারতীয় জওয়ানরা কোনো দলের মুখাপেক্ষী নয়। তারা যদি মনে করে সে সাংসদ কেন, প্রত্যেকটা ব্যক্তিকে সহজভাবে সরল শিক্ষা দিতে পারে। একদম একদম। জওয়ানদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? জওয়ানদের উদ্দেশ্যে আমি স্যালুট করব তাদেরকে, যে তারা আমাদের ভারতের গর্ব, আমাদের সকলের রক্ষাকারী। ভারতবর্ষের সমস্ত যারা, বিশেষ করে আমাদের এই যে লোকসভা ইলেকশনটা হলো, এই ইলেকশনে তারা খুব সুন্দরভাবে আমাদের সকলকে সেফ এবং সেফটি রেখেছেন। আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে কুর্নিশ জানাই। নরেন্দ্র মোদীর সরকার এবারে আমাদের বাংলায় বিভিন্নবার প্রচারে এসেছেন এবং প্রত্যেকবার আওয়াজ তুলেছে যে এবারের প্রচারে যে আওয়াজটা সব থেকে বেশি গুঞ্জন হয়েছে যে 400 পার হবে তার এমপি সংখ্যা। কিন্তু শেষমেশ দেখতে পাওয়া গেছে 400 তো পার হলোই না, অনেক কম পেয়েছে। এ বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, আগেই বলেছি একটাই কথা, যে গণতন্ত্র দেশ আমাদের, প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, সেটা সংবিধানের মাধ্যমে আমরা পেয়েছি। এবং
নরেন্দ্র মোদী যেটা বলে গেছে যে হিংসাত্মক কথা, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা এর আগেও শুনেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। আমরা এটাই মনে করি যে আগামী দিনে যেটা হতে চলেছে সেটা অনেক বড় একটা পাওনা মানুষের কাছে। কারণ নরেন্দ্র মোদী যেইভাবে তিনি রিহার্সেল করে গেছেন, এটা মানুষের কাছে মানুষ বুঝতে পেরেছে যে এটা ভাঁওতা, এছাড়া কিছু নয়। কারণ আগে তিনি বলেছিলেন 15 লক্ষ করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবেন, কিন্তু 1 টাকাও মানুষ পায়নি। বিভিন্ন কার্ডের মাধ্যমে মানুষকে সুবিধা দেবেন বলেছিলেন, জাস্ট কার্ডটাই হয়েছে, এছাড়া কোনো বেনিফিট তারা পায়নি। কেন পায়নি? প্রশ্ন একটাই জনগণের, যে কেন পায়নি? সেই পরিপ্রেক্ষিতে ইলেকশনটা হয়েছে, লোকসভায় মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিয়েছে, সবাই আর কি যেসব বিএসএফ জওয়ানরা আছে তারা সাহায্য করেছে বিশেষভাবে, এবং মানুষ বুঝিয়ে দিয়েছে যে 400 পার নয়, মোদিজি পার। এটাই মানুষের শেষ কথা। সো দর্শক, আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। একেবারে শেষ প্রশ্ন আমরা করব আমাদের অতিথির কাছে, যে আমাদের ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, এই রাজ্যে আমরা বেশ কয়েক বছর হচ্ছে দেখছি রাজ্যের কিছু কিছু রাজনৈতিক নেতা আছে, তারা কথায় কথায় হিন্দু মুসলমান এর জুজু দেখায়। এবং আমি নাম ধরে বলছি, শুভেন্দু অধিকারী, তিনি বারে বারে বলছে আমাদের বাংলায় হিন্দুরা ক্ষতিগ্রস্তের মধ্যে, বাংলায় হিন্দুরা অত্যাচারিত। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সর্বপ্রথমে আমি এই উত্তর এই এই যে কোশ্চেনটা করেছেন আপনি, এর উত্তর মানে আমি যদি সঠিকভাবে দিতে চাই, হয়তো আমার ভাষা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি একজন ভারতীয় নাগরিক। আপনি সঠিকভাবেই দেন, আপনার নিজস্ব যে ভাষা, সে ভাষার উপর নির্ভর করেই দেন, কোনো সমস্যা নেই। আমাদের সংবিধানের সমতা বজায় রেখে যেভাবে বললে ভালো হয় সেভাবেই বলুন, একদম নির্ভয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে, আমি ইতিপূর্বেই বলেছি যে ভারতের নাগরিক যারা আছে, আমরা যারা ভারতের মানে সিটিজেন আছি, সেই সমস্ত মানুষ তারা কখনো হিন্দু মুসলিম চায় না। আর ইতিপূর্বে আমি বলেছি যে আরএসএস নামক যে একটি সংগঠন আছে, সেই সংগঠনের যে দল আছে বিজেপি, এই বিজেপি নামক দল এমন তারা কুখ্যাত, তারা সর্বসময়ে চেয়েছে মানুষের মধ্যে বিভাজন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। এবং তারা এটা সর্বসময় চেয়েছে ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে তারা একেবারে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। দীর্ঘ 1925 সাল থেকে এই পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ভারতবর্ষ থেকে মুসলিমকে উৎখাত করে দেবে, দিয়ে তারা ভারতবর্ষকে নিজের মতো করে চালাবে, এবং ভারতে যারা মুসলিম আছে থাকবে যারা, তাদেরকে দাস দাসীর মতো তারা ব্যবহার করবে, চালাবে। সেই জন্য বিশেষ করে যে কি আপনি নাম বলছিলেন, নামটা আমার মুখে নিতেও খারাপ লাগছে। না না, আপনি এক্ষুনি যে নামটা বললেন শুভেন্দু অধিকারী, ওর নামটা মুখে নিতেও আমার খারাপ লাগছে। কারণ এত একটা নোংরা রাজনীতি করছে যেটা আমার ভাষায় আসে না। তো যাই হোক, উনি এটা জানে না যে এটা ভারতবর্ষ, এটা বাংলার মানুষ কখনো বিভেদ চায় না, কখনো বিচ্ছেদ চায় না, কখনো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মানে এরা কোনোদিন বিভেদ বিচ্ছেদ চায় না। সকলেই সুন্দরভাবে এই বাংলাকে আঁকড়ে রেখে, ভারতকে আঁকড়ে রেখে সকলেই চলতে চায়। সেজন্য আমি শুভেন্দুবাবুকে বলতে চাই যে দয়া করে আপনি, বিজেপি তো বাংলায় ভরাডুবি হয়েছে, আশা করি আগামী 20-25 বছরে কোশ্চিনকালে বাংলায় বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারবে না, যেভাবে 2024-এর লোকসভায় ভরাডুবি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সাক্ষাৎকারে আপনাকেও অনেক ধন্যবাদ। সো দর্শক, আপনারা দেখলেন সরাসরি বক্তার বক্তব্য আমরা সরাসরি তুলে ধরলাম। এ বিষয়ে আপনাদের কি মতামত আছে, সহমত, ভিন্ন মত, আপনাদের যে মতেই থাক না কেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ অল।